আজকে আমি প্রোগ্রামে আদিবাসীদের কাজের ভাবনা নিয়ে আমি কথা বলবো। আমি সমতলে আদিবাসীদের নিয়ে যদি কথা বলি, সমতল এবং পার্বত্য চট্টগ্রাম এই দুই অঞ্চলে বাংলাদেশে আদিবাসীরা অন্ততপক্ষে 30 লক্ষ আদিবাসী আছে। এই 30 লক্ষ আদিবাসীর মধ্যে সমতলেই আছে 20 লক্ষ আদিবাসী, আর 10 লক্ষ আদিবাসী আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম 3 জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এলাকায়। এবং সমতলে যে বৃহত্তর এলাকা আছে, মানে গ্রেটার ময়মনসিংহ থেকে শুরু করে যে নর্থ বেঙ্গল, সেই নর্থ বেঙ্গলে আমাদের অনেক জাতির আদিবাসী আছে। এবং এটা সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং আদিবাসী ফোরাম যেটা সার্ভে করেছে, সেখানে অন্ততপক্ষে 50-টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করছেন। আমরা প্রতি বছর যে বিষয়টা আমরা দেখি যে বাজেট বড় হলেও বা পরিবর্তন হলেও আদিবাসীদের জন্য যে বাজেট বরাদ্দ সেটা পরিবর্তন হয় না, মোট কথা বড় হয় না। এখন বড় হয় না বলতে বাংলাদেশ এখন সমতলের আদিবাসীদের জন্য বিশেষ কোনো মন্ত্রণালয় নাই, সেটা আপনারা সবাই জানেন। এখন বিশেষ মন্ত্রণালয় যেহেতু নাই, সেহেতু এটা বিশেষ এলাকার উন্নয়নের নামে প্রধানমন্ত্রীর বিশেষ কার্যালয় থেকে হলো এই সামান্য যেটা বরাদ্দ, সেটা সেই বাজেটে সেই বরাদ্দ রাখা হয়। এবং এই বরাদ্দ শুরু হয়েছে 1996 সাল থেকে। 1996-95 সালে 5 কোটি টাকা দিয়ে শুরু হয়েছে। এটা লাস্টে আমাদের 2022-2023 ছিল 100 কোটি, তার আগে ছিল 40 কোটি, তার আগে ছিল 30 কোটি, 30-40-100 কোটির মধ্যে এখনো আছে। গত বছর এই বাজেটটা বাড়েনি, এখানে 100 কোটির মধ্যে বরাদ্দ রাখা হয়েছিল। এইগুলো আমাদের আদিবাসীদের জন্য, সমতল আদিবাসীদের জন্য বাজেট বরাদ্দ। এবং এখানে যে 20 লক্ষ যে আদিবাসী আছে, সমতল আদিবাসীদের যদি আমি হিসাব করি 20 লক্ষ আদিবাসীর ক্ষেত্রে, এখন আপনারা যদি হিসাব করেন যে 100 কোটি টাকা বরাদ্দ হলে সেটা মাথা পিছু কত পরিমাণ দাঁড়ায়। এখন সমতলে আদিবাসীদের মধ্যে আমি মানে যে লেটেস্ট সার্ভেটা আমি বলতেছি সেটা হলো অন্ততপক্ষে 80% আদিবাসী অতি দরিদ্রের মধ্যে বসবাস করছে। এবং এই যে অতি দরিদ্রের মধ্যে যে বসবাস করছে, সেই অতি দরিদ্র দেশের একটি অংশ যদি যদি অতি দরিদ্র থাকে, তাহলে সেই দেশকে কি উন্নয়ন হয়েছে, মধ্যমায়ের দেশ হয়েছে সেটা বলা যায়? সেটা কি আদৌ বলা যায় কিনা? আবার যেখানে এসডিজির কথা, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যেটা বলা হয়েছে, কাউকে পেছনে ফেলে না, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। তাহলে সবাইকে নিয়ে যদি আমরা এগিয়ে যাওয়ার কথাই যদি সরকার বলে, তাহলে এই যে একটি 2% যে অতি দরিদ্র আদিবাসী জনগোষ্ঠী আছে, তাদের নিয়ে আমরা আসলে কি ভাবছি? যদি সরকার ভেবে থাকলে তো সেটা বাজেটের আকার তাহলে অনেক বেশি বড় হতো। আবার দেখেন, যেটা নাকি আজকে বলা হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেটা বলা হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে যেমন 100 দিনের কর্মসূচি আছে, কাবিখা আছে, তারপর যেমন বিজিডি আছে, বিজেএফ আছে, এইরকম সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের অনেক কর্মসূচি আছে, যেটা নাকি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হয়। সেখানে কিন্তু অনেক প্রতিযোগিতা। সেখানে প্রতিযোগিতা কেমন? সেখানে যদি চেয়ারম্যানের সাথে যাদের ভালো সম্পর্ক, মেম্বারদের সাথে যাদের ভালো সম্পর্ক, যারা নিজেদের লোক, তাদেরকে কিন্তু বেছে বেছে সে কাজগুলো দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আদিবাসীরা সেখান থেকে কিন্তু বাদ করে যায়। তাহলে এই যে দেখেন, এই যে বাজেটের ক্ষেত্রে যেমন বৈষম্য আছে, আবার কিছু কাজ যেটা নাকি আদিবাসীরা পেতে পারত, যেটা নাকি কাজ করার সুযোগ হতো বা অধিকার তাদের আছে, সেই অধিকার থেকে কিন্তু আদিবাসী জনগণ বঞ্চিত। এখন আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামে 1997 সালে চুক্তি হয়েছে, সেই চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় হয়েছে। সেখানে একটা প্রতি বছর একটা বাজেট থাকে। এখন সেই বাজেটও আপনারা দেখেন, সেখানে কি আদিবাসীদের জন্য এখানে আলাদা কোনো বরাদ্দ আছে? শুধু আদিবাসীদের জন্য না, এখানে একটা বিষয় আমি উল্লেখ করি, ওইখানে যারা স্থানীয় জনগণ আছে তাদের জন্য, তাদের উন্নয়নের জন্য কোনো বাজেট নাই। সেই বাজেটটা করা হয়েছে 1979 সাল থেকে। 1979 সাল থেকে 1985 বা তার পরে যে ওখানে যে সমস্ত বাঙালিদেরকে সমতল থেকে নিয়ে পুনর্বাসন দেওয়া হয়েছে, তাদের রেশনিং ব্যবস্থা, তাদের পরিবার প্রতি ভাতা দেওয়া হয় সেই ব্যবস্থা, এবং যারা ওইখানে পুলিশ বাহিনী আছেন এবং যারা এখানে সেনাবাহিনী আছেন, তাদের পিছনে যে পরিমাণ ব্যয় হয় সেই পরিমাণ ব্যয়ের টাকা এই বাজেটে ধরা আছে। ওইখানে স্থানীয় জনগণের উন্নয়নের জন্য ওখানে কোনো আলাদা কোনো বরাদ্দ নাই। এই হলো পার্বত্য চট্টগ্রামের সিচুয়েশন।
যদিও আমরা বলছি সেখানে 65% ওখানে আদিবাসীরা অতি দরিদ্র, যারা নাকি একদম মানে রিমোট এলাকায় বসবাস করে অতি দরিদ্র। আবার দেখেন এখানে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে যে ভূমি কমিশন হয়েছে, মানে ওখানে ভূমি যে সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য ভূমি কমিশন গঠিত হয়েছে, সেই ভূমি কমিশন এখনো অকার্যকর। ভূমি কমিশনের ওখানে কোনো কার্যক্রম নেই, সেটা এখনো কি নিষ্ক্রিয় অবস্থায় আছে, ওখানে কোনো কার্যক্রম নেই, ভূমি কমিশন কোনো কাজ করতে পারছে না। সেই ভূমি কমিশন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির গুরুত্বপূর্ণ একটা চুক্তি, যে ভূমি কমিশন ওখানে ভূমি বিরোধ নিষ্পত্তি করবে, কিন্তু এটা কোনো কাজ নাই। এখন এই খাতে কোনো, এই বাজেটে কোনো বরাদ্দ থাকে না, ভূমি কমিশন তাহলে কিভাবে কাজ করবে? পার্বত্য শান্তি চুক্তিতে কতগুলো গুরুত্বপূর্ণ চুক্তি আছে, সেই চুক্তিগুলো বাস্তবায়নের কাজ করতে হবে, সেজন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বাজেটে সে ধরনের কোনো আলাদা বাজেট নেই। এই অবস্থার মধ্যে আমরা আছি। তাহলে সেক্ষেত্রে আমাদের যে দাবি, আমরা প্রতি বছরে আমরা দাবি করি, কিন্তু দাবি করেও কাজ হচ্ছে না। এখন বাংলাদেশের কংগ্রেস পার্টির যে প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামে আমি এই কথাগুলো আবারও বলছি, এবং এই কথাগুলো বারে বারে বলা হচ্ছে। বারে বারে বললেও সেই বাজেট একই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। আপনারা যারা এখানে আজকে মিডিয়া থেকে আসছেন, আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন, কারণ এই বাজেটের ক্ষেত্রে চরমভাবে আমরা আদিবাসীরা বৈষম্যের শিকার। এখানে আমি কতগুলো দাবি আমি তুলে ধরবো, এবং দাবি তোলার ক্ষেত্রে সেটা বাস্তবায়ন তো আমরা অবশ্যই চাই, সেই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আমি এখানে বলেছি, বাংলা বাজেটে আদিবাসীদের জন্য আলাদা একটা অনুচ্ছেদ রাখতে হবে। নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসীদের অন্তর্ভুক্তি, আদিবাসীদের কাজে অন্তর্ভুক্তি করার সুযোগ রাখতে হবে, অধিকার দিতে হবে। গরিব আদিবাসীদের খাস জমির বন্দোবস্ত এবং ঘরবাড়ি করার জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে। আদিবাসী সংস্কৃতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি উন্নয়নে আলাদা বরাদ্দ রাখতে হবে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর সমূহে আদিবাসীদের জন্য বরাদ্দ রাখতে হবে। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এবং বাজেটে স্থানীয় মানুষের উন্নয়নের খাতগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আদিবাসী শিশুদের মাতৃভাষার শিক্ষা প্রসারের জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে। এবং লাস্টে আমি যে দাবিটা তুলতে চাই সেটা হলো 2024-2025 অর্থ বছরে আমরা চাই বাজেটে সমতলের আদিবাসীদের জন্য অন্ততপক্ষে 500 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখতে হবে।